বছর শেষ হয়ে এলো, আর এই বছরের শেষ সংসদ অধিবেশন এবং মোদি ২ সরকারের শেষ সংসদ অধিবেশন গতকালই শেষ হলো। এই উপলক্ষেই আমরা আলোচনা করে নেব ২০২৩ সালে ভারতের সংসদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আমি সৌম্য, আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা। একবার কল্পনা করুন, দিল্লির পাশে যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের এক বিশাল মাঠের দুপ্রান্তে একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি, অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট দাঁড়িয়ে আছে। অমিত শাহের হাতে গদা, রাহুল গান্ধীর হাতে তীরধনুক, রথে বসে আছেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীও একটি রথে বসে আছেন, এবং সমস্ত সদস্য এবং সমর্থকদের হাতে ঢাল, তরোয়াল, ত্রিশূল ইত্যাদি সব প্রাচীন ভারতীয় অস্ত্রশস্ত্র। দুই প্রান্ত থেকে দুই দলের অধিনায়ক আক্রমণ বলে উঠবেন এবং তারপরে দুই দলের উপরে ঝাঁপিয়ে পড়বেন। অথবা ওই জমায়েত থেকে কোনো একটা দাবি উঠবে, কোনো একটা চ্যালেঞ্জ হবে, এবং তার ফলে সবাই লড়বে না, শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী ন্যাঙট পড়ে কুস্তি করে ঠিক করবেন যে এই যুদ্ধের ফলাফল কি হবে, এবং এই যুদ্ধই ঠিক করবে ভারতের শাসন কার হাতে থাকবে। না, এখানে মমতা ব্যানার্জি বা স্মৃতি ইরানি বা মহিলা এমপিদের কথা ভাববেন না, কারণ এই ক্ষেত্রে মহিলাদের কাজ যুদ্ধক্ষেত্রে নয়, রাজনীতিতে নয়, তাদের জায়গা বাড়ির ভেতরে। কল্পনা থেকে এবার বাস্তবের মাটিতে ফিরি, যে আমরা কল্পনা থেকে কতটা ঠিক দূরে আছি। ভারতের সংসদীয় ব্যবস্থায় 3টি অধিবেশন হয়। প্রথমে আসে বছরের শুরুতে বাজেট অধিবেশন, তারপরে আসে বর্ষার সময় বাদল অধিবেশন, এবং তারপরে শীতকালে আসে শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশনের সময় 24শে মার্চ 2023 ভারতের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি সংসদ থেকে বহিষ্কৃত হলেন। কেন বহিষ্কৃত হলেন? কারণ তিনি নীরব মোদী, ললিত মোদীর প্রসঙ্গকে উল্লেখ করে একটি জনসভায় বলেছিলেন যে মোদী টাইটেলের মানুষরা কেন চোর হয়। এই জন্য গুজরাটের একটি আদালত একটি রায় দেয়। তো সেই রায়ের পরে উচ্চ আদালতে রাহুল গান্ধীর যাওয়া এবং অ্যাপিল করার সুযোগ না দিয়ে তড়িঘড়ি সংসদ রাহুল গান্ধীর মতো একজন নেতাকে, যিনি ভারতের অন্যতম প্রধান একজন বিরোধী দলনেতা, তাকে সাসপেন্ড করে দিল। অর্থাৎ কোথাও এই সুযোগটার অপেক্ষাতেই ছিলেন আমাদের স্পিকার সাহেব এবং ক্যাবিনেট বা মন্ত্রিসভা বা শাসক দল। সুযোগ এলো, তারা কাজে লাগিয়ে দিল। কোথাও একটা অসহনশীলতা, অসৌজন্যতা চোখে পড়ল। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 28শে মে নতুন পার্লামেন্ট উদ্বোধন হলো, এবং নতুন পার্লামেন্ট উদ্বোধনে ভারতের যিনি সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হলো না। তার জায়গায় কি হলো, সেখানে ব্রাহ্মণরা এলেন, ধোঁয়া উড়িয়ে যাগযজ্ঞ হলো একদম বৈদিক কায়দায়, এবং সম্ভবত সেই কারণেই একজন আদিবাসী হওয়ার কারণেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রচুর সমালোচনা হয়েছে। এত সমালোচনা সহ্য করেই, সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়েই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডাকা হয়নি, একদম প্রাচীন ভারতীয় সনাতনী কায়দায়। অর্থাৎ আপনি যদি উচ্চবর্ণ না হন, যদি আপনি আদিবাসী বা দলিত হন, আপনি রাষ্ট্রপতি হলেও আপনাকে বঞ্চিত করা হবে। ব্রাহ্মণদের যে সংস্কৃতি, যে নিয়ম, সেই অনুযায়ী আপনি বঞ্চিত হবেন। এরপরে এলো বাদল অধিবেশন। বাদল অধিবেশনে আমরা দেখলাম যে রমেশ বিধুরি, বিজেপি সাংসদ, তিনি সংসদের মধ্যেই এক বিএসপি সাংসদ দানিশ আলীকে মোল্লা, কাটুয়া, এরম করে কথা বললেন। অত্যন্ত অভদ্র, অভব্য একটি আচরণ। রাস্তায় যেটি দেখতে পাওয়া যায়, যেটিকে যে কোনো মা বাবা তার বাচ্চাদেরকে করতে বারণ করেন, কান মুলে দেন, এরকম একটি অভব্য আচরণ সংসদের ভেতরে একজন বিজেপি এমপি করলেন। পুরো দেশ তাদের তোলপাড় হলো।
কিন্তু সেই সাংসদের এখনো কিছু হয়নি। এরপর এলো আমাদের শীতকালীন অধিবেশন, যে অধিবেশন শেষ হলো গতকাল। এই শীতকালীন অধিবেশনে শুরুতেই বহিষ্কৃত হলেন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে টাকা নিয়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ ছিল এবং এই অভিযোগের জন্য এথিক্স কমিটি তাকে 2 নভেম্বর ডেকেছিল এবং এথিক্স কমিটিতে যখন মহুয়া যান, সেই এথিক্স কমিটি থেকে তারপর তিনি ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং এথিক্স কমিটিতে যে বিরোধী সাংসদরা ছিলেন তারাও ওয়াকআউট করে বেরিয়ে আসেন। তারা বলেন যে একজন মহিলাকে কিছু অশ্লীল ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, তার প্রতিবাদে তারা বেরিয়ে চলে আসেন এবং আমরা দেখলাম শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পরেই মহুয়া মৈত্র সংসদ থেকে বহিষ্কৃত হলেন। এবং মহুয়া মৈত্র যে বহিষ্কৃত হবেন এটা আগে সবাই মোটামুটি জেনেই গেছিল, কারণ এটা পেপারে অনেক আগে বেরিয়ে গেছিল। এরপরে কি হলো? এরপরে 13ই ডিসেম্বর সংসদে 2 জন অজ্ঞাত পরিচয়, এখন অবশ্য মিডিয়া তার পরিচয় জেনে গেছে, হঠাৎ সংসদে ঢুকে গেল এবং তারা সেখানে কিছু রঙিন ধোঁয়া ছড়ালো এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চাওয়ার জন্য, বিক্ষোভ দেখাবার জন্য সাংসদরা বহিষ্কৃত হলেন। এই শীতকালীন অধিবেশনে মোট 146 জন সাংসদ বহিষ্কৃত হয়েছেন। এটা একটা স্বাভাবিক দাবি যে এরকম একটা ঘটনা ঘটেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে কিছু একটা বলবেন, এটা দাবি করতে হচ্ছে, এটাই একটা আশ্চর্যের বিষয়। কিন্তু আমরা কি দেখলাম যে যেখানে সাংসদদের জীবনের ঝুঁকি ছিল, যেখানে 2 জন ঢুকে গেলেন, এই নিয়ে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ সংসদের ভেতরে কিছু বললেন না, বললেন মিডিয়াকে বাইরে অনেক পরে। এবং এই প্রসঙ্গেই একটা কথা বলে রাখি, এই যে 2 জন ঢুকেছিলেন সংসদের ভেতরে, এইটা যদি কোনোভাবে গট আপ গেম না হয়ে থাকে তাহলে বলবো এই যে 2 জন ঢুকেছিলেন তারা অত্যন্ত রিস্ক নিয়ে ভেতরে ঢুকেছিলেন, কারণ তারা যে হলটায় ঢুকেছিল সেই পার্লামেন্টের 25% এরকম সদস্য আছেন যাদের বিরুদ্ধে মার্ডার এবং অ্যাটেম্পট টু মার্ডার এবং কিডন্যাপিংয়ের মতো গুরুতর অভিযোগ আছে। সুতরাং তারা যে গণধোলাইটা খেয়েছেন তার থেকে বেশি কিছু হতে পারত। এই ক্রিমিনাল অপরাধে অভিযুক্তদের মাঝখানে তারা পড়ে গেছিল, এটা তাদের জীবনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর কিছু হতে পারত। যাই হোক, এবার আগের প্রসঙ্গে আসি যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই পার্লামেন্টের যে সিকিউরিটির সমস্যা, যে প্রশ্ন, সেইটা নিয়ে সংসদের ভেতরে কিছু বললেন না, বাইরে গিয়ে তারা কথা বললেন, মিডিয়াকে বললেন। এর আগে আমরা দেখেছিলাম যে মণিপুরের সেই ভয়াবহ ভিডিওটা যখন ভাইরাল হলো, তারপরেও প্রধানমন্ত্রী চুপ ছিলেন। 69 দিন পরে তিনি কান্নাকাটি করেন এবং একটি সংবাদ মাধ্যম 69টা কুমিরের ছবি দিয়ে একটি মানে প্রতিবেদন প্রকাশ করে, অর্থাৎ কুমিরের কান্না। প্রশ্নটা হচ্ছে যে এই যে 146 জন সাংসদ তাদেরকে বাদ দেওয়া হলো, এই 146 জন সাংসদ কিন্তু ভারতের কোটি কোটি মানুষের প্রতিনিধি, তাদের দ্বারা নির্বাচিত। একদিকে নির্দ্বিধায় কোনো রকম সৌজন্যতা এবং সহনশীলতাকে বাদ রেখে এক কলমের খোঁচায়, এক হুকুমে সাংসদদেরকে সংসদ ভবন থেকে বের করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভারতের জনগণের একটা বড় অংশকে, যারা তাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে সংসদ থেকে, কারণ এই প্রতিনিধিরা এই কোটি কোটি মানুষের দ্বারাই নির্বাচিত। এই কোটি কোটি মানুষের প্রতিনিধিরা যদি সংসদে থাকতেন তাহলে এই যে পিনাল কোডের সংশোধন করা হয়েছে তাদের অনুপস্থিতিতে, বা আরও যে আইনগুলো পাশ হয়ে গেল সেগুলো নিয়ে তারা প্রশ্ন তুলতেন, হয়তো বিলটা আটকাতে পারতেন না, কারণ তারা মাইনরিটি ছিলেন, সংখ্যালঘু ছিলেন, কিন্তু প্রশ্নগুলো উঠতে পারত। আপনি জানতে পারতেন নতুন যে আইন আসলো সেই আইনের ফলে
আপনার সুবিধা কি, আপনার অসুবিধা কি, একটা ডিবেট হতো, একটা আলোচনা হতো। কিন্তু কোটি কোটি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের সংসদ থেকে বের করে দেওয়া হলো। এমনকি সংসদে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা বক্তব্য না রেখে একই সময় সংসদ চলাকালীন তারা বক্তব্য রাখছেন মিডিয়ার কাছে। এটা কোথাও প্রতীকী। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেখিয়ে দিচ্ছেন সংসদের আর সেই গুরুত্ব নেই, তারা যা চাইবেন সেটাই হবে। আমাদের বেদে কোথাও সংসদের কথা নেই। বেদেই যদি সমস্ত কিছু থাকে এবং সেখানে সংসদ যদি না থাকে, এই সংসদের মর্যাদা কতটা এই বৈদান্তিকদের কাছে থাকবে, যারা প্রাচীন ভারতীয় ঐতিহ্যের কথা বলেন, সব কিছুকেই তিনি প্রাচীন ভারতের মধ্যে খুঁজে বেড়ান। ফলত যে দিকে এগোচ্ছে আমাদের সনাতনীকরণ, আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতিকরণ, তাতে আগামী দিনে ওই কুরুক্ষেত্রের মধ্যে দিয়েই ভারতের শাসন ক্ষমতায় কে আসতে চলেছে সেটা ঠিক হবে কি না, সেটা অবশ্যই একটি চিন্তার বিষয় এবং কৌতূহলের বিষয়। এবং আপনি আমাকে বলবেন কমেন্টে যে এই রকম ভারত আপনি দেখতে চান কি না, আপনার ভারতের স্বপ্ন কীরকম, বা আমি যে ঘটনাগুলো বললাম এর বাইরে এই বছর সংসদে আর কি কি ঘটনা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নমস্কার।